হ্যাঁ। আহ, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আমাদের আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার উদ্দেশ্যে যে ওয়ার্কশপ আমরা পরিচালনা করছি তার তৃতীয় পর্বে আমাদের সাথে আজকে যুক্ত হবেন মিরাজুল ইসলাম। মিরাজুল ভাই আমাদের বুয়েট ডিসির সাবেক সভাপতি এবং বুয়েট নান্দনিকের হয়ে বিতর্ক করেছেন এতদিন। এখন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন এবং এছাড়াও বিতর্ক আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিলেও এখনো বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় বিচারকের ভূমিকা পালন করে বিতর্ক অঙ্কনের সাথে সংশ্লিষ্ট আছেন। তো আপনারা হয়তো ইতোমধ্যেই জানেন আমাদের আজকের যে বিষয়টি সেটি হচ্ছে প্রেপ টাইম স্ট্র্যাটেজি। তো আমি আর কথা না পারি মিরাজুল ভাইকে ফ্লোর প্রদান করছি। ওভার টু মিরাজুল ভাই। ধন্যবাদ রিয়া স্যার আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো সুতরাং খুবই ভালো লাগছে প্রথমত যেটা যে আসলে কথা বলতে আসছি আমার খুব পছন্দের একটা জায়গা থেকে, একদম নিজের একটা প্ল্যাটফর্ম থেকে, বুয়েট ডিবেটিং ক্লাব। সো অল্প কিছুদিন আগ পর্যন্ত এটা আসলে পুরোপুরি নিজের একটা জায়গা ছিল, এখনো নিজের আছে। সো সম্পৃক্ততা একটু কমে গেছে আগের চেয়ে। তো আমার পরিচয় মোটামুটি পুরোটা রিয়াসাত বলে দিচ্ছে অলরেডি। আমি আলটিমেটলি আর নতুন করে কিছু বলার নাই, শুধু এইটুকুই বলবো যে আসলে আমি হচ্ছে বুয়েটে ঢুকি হচ্ছে 2015 সালে, আমি যেহেতু এইচএসসি 14 ব্যাচ, ঠিক আছে। সো আলটিমেটলি 2015 সালে হচ্ছে আমার বুয়েটে ক্লাস শুরু হয়। তো এরপরে আমার তখন থেকে আসলে সত্যি কথা বলতে ক্লাস যখন শুরু হয় তখন থেকে বুয়েট ডিবেটিং ক্লাবের সম্পৃক্ততা, এবং পরবর্তীতে 2015 সালেরই শেষ দিকে অথবা 2016 সালের শুরুর দিকে মনে হয় অফিসিয়ালি নান্দনিকের হয়ে বিতর্ক করা শুরু করি। তো প্রায় 2-3 বছর সময় বিতর্ক করা হয়েছে বুয়েট নান্দনিকের হয়ে। অনেক 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 ভালো কিছু অভিজ্ঞতা আছে বুয়েট ডিবেটিং ক্লাবের সাথে। তো এই বুয়েট ডিবেটিং ক্লাবেরই এই আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা খুবই প্রেস্টিজিয়াস এবং খুবই কম্পিটিটিভ একটা বিতর্ক প্রতিযোগিতা। এটা হয়তো আসলে বুয়েটের বাইরে যারা আছেন তারা হয়তো বা খুব বেশি ভালো মতো এটা অনুভব করা যায় না যে এটার আসলে কম্পিটিটিভনেসটা আসলে কোথায়। একই ভার্সিটির কিছু মানুষ নিজেদের মধ্যে বিতর্ক করবে, এখানে আবার প্রতিযোগিতার কি আছে, বা এখানে আবার দ্বন্দ্বের কি আছে, বা এটাকে একটা ফ্রেন্ডলি ডিবেট বলা যায় বা প্রীতি বিতর্ক বলা যায়। বাট আসলে জিনিসটা মোটেই এরকম না, এটা মোটেই প্রীতি বিতর্ক না। বিকজ একই জায়গার হলেও এই হলগুলোর মধ্যে আসলে মানে প্রত্যেকটা হলই আসলে নিজেকে খুব সেরা হিসাবে প্রমাণ করতে চায়, ঠিক আছে। সো বিতার্কিকরাও ঠিক তেমনটা। তো বিতার্কিকরা তাদের বিতর্কের মাধ্যমে তাদের হলের যে শ্রেষ্ঠত্ব সেটাকে প্রমাণ করতে চায়। সো আমরা দেখেছিও যে যখন কিনা বুয়েট ডিবেটিং ক্লাবের পেজ থেকে রিসেন্টলি আলটিমেটলি পোস্টগুলো আসছিল যে আসলে কত সালে কোন হল চ্যাম্পিয়ন হয়েছে, রানার আপ হয়েছে, আমরা দেখেছি সেটা আসলে পুরনোদের মধ্যে যারা কিনা অলরেডি বিগত বর্তমানে হয়তো অ্যালাম নাই, বিগত হল ডিবেট গুলোতে পার্টিসিপেট করেছিলেন, তাদের মধ্যে একটা টান মুক্তির জন্য আমরা খেয়াল করেছি। সো সেই জায়গা থেকে আসলে খুবই আমাদের জন্য, বুয়েটের মানুষজনের জন্য কিংবা বুয়েটের বাইরে যারা আছেন সবার জন্য খুবই উপভোগ্য একটা আয়োজন, খুবই প্রতিযোগিতাপূর্ণ এবং একটা বিতর্ক প্রতিযোগিতার জন্য যা প্রয়োজন আলটিমেটলি সবকিছু এখানে আমরা আসলে অবজার্ভ করতে পারি। তো আজকে আসলে আমি প্রথমে একটু বলে নেব কথা বলা শুরু করার আগে যে এটা খুবই ভালো একটা উদ্যোগ বুয়েট ডিবেটিং ক্লাব থেকে, যে আসলে প্রতিবার শুধুমাত্র হয়তোবা বিতর্ক প্রতিযোগিতাই হয়, কিন্তু বিতর্ক প্রতিযোগিতা আসলে শুধুমাত্র কম্পিটিশনের একটা ব্যাপার না, এখানে আসলে শেখার অনেক ব্যাপার আছে। তো শেখার একটা মাধ্যম হচ্ছে কম্পিটিশন। মানুষের সাথে কম্পিট করে বা প্রতিযোগিতা করে অবশ্যই শেখা যায়, কারণ অনুশীলনের মাধ্যমে বিতর্ক শেখার অনেক বড় একটা অংশ। কিন্তু অনুশীলনের পাশাপাশি বিতর্কের নিয়ম কানুন কিংবা বিতর্কের কিছু হয়তো বা কিছু বুদ্ধি বা কিভাবে বিতর্ক ভালো করা যায় বা বিতর্কের কোনো একটা অংশে নিজের পারফরমেন্স বা নিজের যেই আলটিমেটলি নিজের স্কিলগুলোকে কিভাবে ভালোভাবে আলটিমেটলি আমরা দেখাতে পারি, প্রেজেন্ট করতে পারি, এটার জন্য আসলে কিছু শেখা দরকার। তো এই জন্য এবার বুয়েট ডিবেটিং ক্লাব আসলে যেই ওয়ার্কশপগুলো আয়োজন করেছে, ডিবেট ওয়ার্কশপগুলো, সেগুলো আসলে খুবই ভালো একটা উদ্যোগ আমি বলবো। একদম 4টা ওয়ার্কশপ আয়োজন করেছে আমি যতদূর জানি। অলরেডি গত 2 দিন 2 জন ওয়ার্কশপ নিয়েছেন। প্রথম দিন হয়তো বা আহমেদ রাশিক ফায়াজ বিত্ত ভাইয়া ওয়ার্কশপ নিয়েছেন একদম ডিবেটারি স্ট্রাকচারের উপর, পার্লামেন্টারি ডিবেটারি স্ট্রাকচারের উপর, এবং পরবর্তীতে গতকালকে মনে হয় শাহরিয়ার জামিল জিসান ভাইয়া আর্গুমেন্টেশনের উপর একটা ওয়ার্কশপ নিয়েছেন। সো আজকে আমার এই ওয়ার্কশপটা 3 নাম্বার একটা ওয়ার্কশপ,
সো তৃতীয় ওয়ার্কশপটার জন্য টপিক আপনারা দেখতেই পাচ্ছেন, আমার আসলে উইন্ডোর মধ্যেই রিয়াসাত সেট করে দিয়েছে। আমাদের আজকের সেশনের যে টপিকটা সেটা হচ্ছে প্রেপ টাইম টেকনিক, ঠিক আছে। সো বুঝতেই পারছেন নাম শুনে যে আসলে প্রেপ টাইম টেকনিক মানে কি। প্রেপ টাইম বলতে আসলে সোজা কথায় প্রিপারেশন টাইমের শর্ট ফর্ম। সো যে কোনো কিছুর প্রস্তুতি আছে, যে কোনো কাজের, যে কোনো আহ, যে কোনো ইভেন্টের, যে কোনো ঘটনার প্রস্তুতি আছে। সেটা যদি হয় বিতর্ক, তাহলে সেখানে প্রস্তুতি আসলে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ, অর্থবহ। সো আমরা আসলে বিতর্ক শুরু করার আগে কতটুকু প্রেপ টাইম পাই, সবার প্রথমে আসি যে প্রিপারেশন টাইম বা প্রস্তুতির জন্য সময় আমরা কতটুকু পাই, এইখানে আমরা আগে কথা বলতে আসি। সো আমরা জানি যে আমাদের আসলে প্রচলিত বিতর্ক ধারা বা বিতর্কের যে ইগুলো, সেখানে আসলে অনেক ধরনের বিতর্ক প্রচলিত আছে, বা বিতর্কের যে কাঠামো, অনেক ধরনের বিতর্কের কাঠামো আছে। সবচেয়ে প্রচলিত যে বিতর্কের যে ধারাগুলো আমরা অনুশীলন করে থাকি বাংলাদেশে কিংবা পুরো আন্তর্জাতিক বিশ্বে, যেটা আমরা ফলো করে থাকি, সেটা হচ্ছে সংসদীয় বিতর্ক। তো এই সংসদীয় বিতর্কের মধ্যেও আবার বেশ কয়েকটা প্রকারভেদ আছে বিভিন্ন জায়গার উৎসের উপর ভিত্তি করে। যেমনটা হয়তো বা আহমেদ রাশিদ ফায়েজ বিত্তু ভাই তার ওয়ার্কশপে আপনাদের সাথে শেয়ার করেছেন অলরেডি, যে একটা হচ্ছে যে আমরা ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট, একটা হচ্ছে এশিয়ান পার্লামেন্টারি ডিবেট, ঠিক আছে। তো আসলে আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে বাংলা ডিবেট টুর্নামেন্ট গুলোতে, বাংলা বিতর্ক প্রতিযোগিতাগুলোতে আমরা আসলে এশিয়ান ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটের ফরম্যাটটা বেশি ফলো করি, অর্থাৎ তিনজন তিনজন, 3 ভার্সেস 3, ঠিক আছে। তো সরকারি দলে তিনজন থাকে, বিরোধী দলে তিনজন থাকে। এই ফরম্যাটটা আমরা সাধারণত বেশি ফলো করে থাকি। আর আর ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটের ফরম্যাটটা আসলে আলটিমেটলি এখন বাংলাদেশে অনেক অনেক পপুলার হয়ে গেছে। বাংলা বিতর্কে এক সময় হয়তো এতটা পপুলার ছিল না। তো আমি যদি কিনা এই দুইটা বিতর্কের ফরম্যাটের নিয়ে যদি কথা বলি, আজকাল বর্তমান যে সময়টা চলছে, বর্তমানে আসলে প্রত্যেকটা বিতর্ক ফরম্যাটেরই প্রস্তুতির সময় থাকে অন অ্যান অ্যাভারেজ বলতে গেলে 15 থেকে 20 মিনিট, ঠিক আছে। আর যেহেতু আমি নিজে গত প্রায় বিতর্কের সাথে জড়িত আছি, আমি যখন ক্লাস এইটে ছিলাম, 8 থেকে আসলে আমি বিতর্ক করা শুরু করি বা বিতর্কের সাথে আমার জড়িত হই, হ্যাঁ, ঠিক আছে। তো আমি যখন ক্লাস 8-এ ছিলাম, ওটা ছিল 2009 সাল। তো 2009 সাল থেকে শুরু করে আমি এখন হচ্ছে 2020 সাল। তো প্রায় 10-11 বছর ধরে আমি বিতর্কের সাথে সম্পৃক্ত আছি। তো এই আলটিমেটলি 10-11 বছর ধরে আমি যে বিতর্কের যে এইটা দেখছি, পথ পরিক্রমাটা দেখেছি, সেখানে আমি বর্তমানের কথা যদি বলি, বিতর্কের এই প্রস্তুতির সময় 15 থেকে 20 মিনিট, এটা সব টুর্নামেন্টেই থাকে। কিন্তু একটা সময় ছিল যখন বিতর্কের প্রস্তুতির সময় আসলে এতটা স্ট্রিক্ট ছিল না, এতটা এতটা ধরা বাঁধা নিয়ম ছিল না যে এত মিনিটই হতে হবে, ঠিক আছে। তো দেখা গেছে যে আগের দিনের বিতর্ক টুর্নামেন্ট গুলোতে হয়তো বা টপিক দেওয়া হতো আধা ঘন্টা আগে, তাই না, বা আধা ঘন্টা বা হয়তো বা 40 মিনিট হয়ে যেত, ডিবেট শুরু হচ্ছে না, হ্যাঁ, ঠিক আছে। কখনো কখনো হয়তো বা অনেক বেশি সময় পাওয়া যেত। কিন্তু আজকালকার বিতর্ক টুর্নামেন্টের একটা পজিটিভ দিক, যেটা আমি বলবো, যেটা কিনা অনেকটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের জায়গা থেকে ওরাও এই কাজটা করে আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতাগুলোতে, যে আসলে বিতর্কের প্রস্তুতির সময়টা খুবই খুবই ফিক্সড। এখানে কোনো ধরনের আপোষের সুযোগ নাই। কারণ হচ্ছে কি, বিতর্কের প্রস্তুতির সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ধারণা। কারণ এই সময়টায় কিন্তু সরকারি দল প্রস্তুতি নেয়, বিরোধী দল প্রস্তুতি নেয়। এখানে কিন্তু একটা তুলনামূলক জায়গা চলে আসে প্রস্তুতির দিক থেকে। কারণ সরকারি দলের কাছে কিন্তু ওর কথা বলার জায়গাটা পরিষ্কার, যে ও আসলে মোশনে বা আমার বিতর্কের প্রস্তাবে হয়তো বা যে জিনিসটা আছে সে ডিরেক্টলি ওই কথাটাই বলবে, ঠিক আছে। কিন্তু বিরোধী দলকে হয়তো বা আলটিমেটলি প্রস্তাবের মধ্যে কোন কোন দিকগুলোকে সরকারি দল আলটিমেটলি বেশি গুরুত্ব দিবে, কোন জিনিসগুলোকে ফোকাস করে তারা কথা বলবে, এই জিনিসগুলো ভেবে কিন্তু বিরোধী দলকে কিন্তু বলতে গেলে অনেকটা তাৎক্ষণিকভাবে যুক্তি সাজাতে হয়, ঠিক আছে। সো এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু সরকারি দলের জন্য যে প্রস্তুতির সময় আর বিরোধী দলের জন্য যে প্রস্তুতির সময়, এই দুইটার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে পার্থক্য আছে। তো সেই কারণে যেটা নিয়ম, যে আমরা যদি প্রস্তুতির সময়টা যদি কিনা খুব বেশি হয়ে যায়, তখন আসলে দেখা যায় যে সরকারি দল এত বেশি সময় পেয়ে যায় ওই প্রস্তাবটা নিয়ে ভাবার জন্য, সেটা আসলে বিরোধী দলের জন্য আনফেয়ার হয়ে যায়। কারণ বিরোধী দলকে তো আসলে আলটিমেটলি সরকারি দলের প্রধানমন্ত্রীর বক্তব্যটা আবার 1 মিনিট পরেই কথা বলতে হবে, ঠিক আছে। তো সেই কারণে আসলে একটা যাতে ফেয়ার মানে একটা গ্রাউন্ড যাতে সবার জন্য যাতে থাকে, এখানে যাতে কোনো আনফেয়ার কোনো অ্যাডভান্টেজ যাতে কোনো দলই না পায়, এই কারণে আসলে যেটা করা হয়, আলটিমেটলি সময়টা এই 15-20 মিনিটের আশেপাশে থাকা হয়, ঠিক আছে। সো এই 15-20 মিনিটটা আসলে একটা অপটিমাল সময়, 15 মিনিট, যেই সময়টার জন্য আসলে
সরকারি দলকে যে প্রস্তাবটা দেওয়া হয় তার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এটা যথেষ্ট একটা সময়, এবং একইভাবে বিরোধী দলও আসলে ওই দিক থেকে ভেবে নিতে পারে যে কি কি কথা সরকারি দলের কাছ থেকে আসতে পারে এবং তারা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারে বিতর্কের জন্য। এটা গেল হচ্ছে সময়। সেটা হচ্ছে 15 থেকে 20 মিনিট আমি বলে দিলাম আপনাদেরকে। এর চেয়ে কম সাধারণত দেওয়া হয় না কোথাও। কিন্তু যদি সনাতনী বিতর্কের কথা বলি, যদি বিশেষ করে যদি আমরা যদি কিনা হয়তোবা বিটিভি বাংলাদেশ জাতীয় টেলিভিশনে যে বিতর্ক প্রতিযোগিতাগুলো হয়, আমরা একসময় ওগুলোতে বিতর্ক যখন করেছি তখন দেখেছি যে আসলে আ ওইসব টিভি বিতর্কের ক্ষেত্রে টপিক একটু আগে দিয়ে দেওয়া হয়। কিন্তু ওটা আসলে জেনারেল কেস না, ওটা আসলে একটা ব্যতিক্রমী কেস। যেহেতু ওটা টিভি সেটে স্টুডিওতে শুট হয়। সো এই বিতর্কের মানটা যাতে ভালো হয় এর জন্য আরকি টপিকটা অনেক আগে দিয়ে দেওয়া হয়। ১ দিন বা আরো আগে। অনেক সময় তো ১০-১৫ দিন আগেও টপিক দিয়ে দেওয়া হয়। ঠিক আছে? সো ওইটা একটা ডিফারেন্ট কেস। সো স্ট্যান্ডার্ড কেস নিয়ে আমরা আজকে কথা বলব। তো এবারে আসা যাক আমাদের হাতে যে অল্প ১৫ থেকে ২০ মিনিট সময় থাকে, এই ১৫ থেকে ২০ মিনিট সময়কে আমরা কিভাবে কাজে লাগাতে পারি বিতর্কের আগে? আমি খুব জোর দিয়ে বলব যে বিতর্কের প্রস্তুতিটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি। আমি এটুকু এন্ডোর্স করতে পারি যে একটা বিতর্ক আসলে একজন বিতার্কিক তখনই ভালো মতো করতে পারে যখন কিনা সে বিতর্কের আগের প্রস্তুতির যতটুকু সময় থাকে ১০-১৫ মিনিট সময় পুরোটাকে পুরোপুরিভাবে কাজে লাগায়। আমি নিজেই ব্যক্তিগতভাবেই বলি, বিতর্কের টুর্নামেন্টগুলোতে আসলে দেখা যায় যে আমরা যারা কিনা নিয়মিত একের পর এক বিতর্ক টুর্নামেন্টগুলোতে বিতর্ক করি, অংশ নেই। অংশ নিতে একসময় হয়তোবা কিছুটা ইনফরমালিটি আমাদের মধ্যে চলে আসে। তাই না? হয়তোবা কোনো একটা বিতর্কের আগে আমরা হয়তোবা একটু গল্প-টল্প করলাম। বন্ধুরা মিলে একটু হয়তোবা আ আ যখন কিনা ফিজিক্যালি টুর্নামেন্ট গুলো হতো, আমরা হয়তোবা একটু ভেন্যুর বাইরে যেয়ে একটু চা নাস্তা খেয়ে আসলাম। সো যখনই এ ধরনের কিছু যখনই করতে গেছি আমরা যে বিতর্কের প্রস্তুতির সময়ে যখন কিনা আমরা অন্য কোনো কাজ করতে গেছি বা কোনোভাবে যদি কিনা আমরা এই সময়টাকে আল্টিমেটলি ইউটিলাইজ যখন না করেছি, আমি ব্যক্তিগতভাবে এটা অবজার্ভ করেছি। এটা আসলে অনেক বেশি ব্যাকফায়ার করে ফেলেছে আমাকে বিতর্কে। বিতর্কটা আসলে মোটেই ভালো হয়নি। এটা আমি একদম বলে দিতে পারি। এবং আমি যত ভালো বিতার্কিককে আমার আশেপাশে দেখেছি কিংবা আমার যে সকল ভালো বিতার্কিকের সাথে আ দলের আ দলের সদস্য হিসেবে যাদের দলের সদস্য হিসেবে বিতর্ক করার সুযোগ হয়েছে, তাদেরকে দেখে আমার অন্তত একটা আমি মন্তব্য করতে পারি যে ভালো বিতার্কিক যারা, উনারা পুরো বিতর্ক টুর্নামেন্টটাতে হয়তোবা তারা অনেক মজা করছেন, তারা হয়তোবা অনেক হাসি-খুশি থাকছেন, সবার সাথে আড্ডা দিচ্ছেন। ঠিক আছে? কিন্তু তারা বিতর্কের আগের যে ১০-১৫ মিনিটের যে প্রস্তুতির সময়টা দেওয়া হয়, ওই সময় কিন্তু এই বিতার্কিকরা খুব সিরিয়াস হয়ে যান। আমি নিজেও মাঝে মাঝে অবাক হয়ে যাই যে এই মানুষটা একটু আগে সবার সাথে হাসি খেল গল্প করছিল, ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু হঠাৎ করে টপিক দেওয়ার পরে কি ধরনের সিরিয়াস হয়ে গেল? তো এই সিরিয়াসনেসটা খুবই দরকার আসলে প্রস্তুতির জন্য। তো এবারে আসি যে আমাদের এই বিতর্কের প্রস্তুতির জন্য আল্টিমেটলি আমাদের কিভাবে আমরা এই সময়টাকে কাজে লাগাতে পারি বা কিভাবে সময়টাকে আমরা একটু ভেঙে সেগমেন্টে কিছু ভাগ করতে পারি। তো যেকোনো সময়কেই যদি কিনা আপনি কাজে লাগাতে চান, আপনার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা দরকার। আপনি যদি সুনির্দিষ্টভাবে পরিকল্পনা না করেন, আপনি এটাকে ঠিকঠাক মতো কাজে লাগাতে পারবেন না। সো আমাদের কাছে যে ১৫ মিনিট সময় আছে, আমি আমার সত্যি কথা বলতে আমি আপনাদের কাছে যে কথাগুলো বলবো বা যে উপায়গুলা বা যে সাজেশন গুলা দিব সেগুলো কিন্তু একান্তই ব্যক্তিগতভাবে আমার। এগুলা কিন্তু কোনো প্রতিষ্ঠান স্বীকৃত না বা এটা কোনো গ্লোবাল বিশ্ব সার্বজনীন কোনো পদ্ধতি না। ঠিক আছে? বা কোনো মতামত না। এটা নিতান্তই আমার ব্যক্তিগত মতামত। তো আমার কাছে যা মনে হয়, আমার কাছে যেটা ভালো মনে হয়, আমি সেই অনুযায়ী আমি আপনাদেরকে সাজেশন দিচ্ছি বা আমার মতামতগুলো দিচ্ছি। সুতরাং অবশ্যই আমার কথা বলার বাইরেও আরো অনেক মতামত থাকতে পারে, আরো অনেক উপায় থাকতে পারে এই প্রস্তুতির সময়টাকে ঠিকঠাক মতো কাজে লাগানোর। ঠিক আছে? আমি শুধুমাত্র আমার নিজের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে কিছু বলার চেষ্টা করছি বা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। সো প্রথমত এই ১৫ মিনিট সময়কে আমি যেটা বলব, এই ১৫ মিনিট সময়কে যদি আপনারা পারেন, আ আপনারা হচ্ছে ৩ টা ভাগে ভাগ করে ফেলেন। ৫ মিনিট, ৫ মিনিট, ৫ মিনিট। অর্থাৎ ১৫ মিনিট। ৩ ৫ এ ১৫ মিনিট। এই ১৫ মিনিটের মধ্যে ১ম ৫ মিনিট আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে একটা দলের মধ্যে ৩ জন সদস্য থাকেন। তো ৩ জন সদস্যই কিন্তু অবশ্যই নিজের জায়গা থেকে একজন ইন্ডিভিজুয়াল মানুষ হিসাবে বা একজন ইন্ডিভিজুয়াল বিতার্কিক হিসাবে কিন্তু চিন্তা করেন। তো ১ম ৫ মিনিট হবে সবাই নিজের মতো করে চিন্তা করবে একটা দলের। এটা হচ্ছে ১ম ৫ মিনিট। সুতরাং আপনার হাতে যেহেতু প্রস্তাবটা আছে, সো প্রস্তাবটা থাকলে কিন্তু আপনার চিন্তা করার অনেক কিছু আছে। ঠিক আছে? সো কি চিন্তা করার আছে, কিভাবে চিন্তা করবেন আমি সেই জিনিসগুলোতে পরে আসছি। আমি আগে একটু টাইম ডিস্ট্রিবিউশনটা বলে নিই। ১ম ৫ মিনিট হচ্ছে ইন্ডিভিজুয়াল চিন্তা করার জন্য। যে যার মতো চিন্তা করবেন। এই সময়টার মধ্যে আপনাদের মধ্যে কোনো ইন্টারেকশন হবে না। এই ৩ জন একে অপরের সাথে কথা বলবেন না। সবাই নিজের আলাদাভাবে ব্রেইনস্টর্ম করেন। আপনি একা আপনি ভেবে
কতটুকু নিয়ে আসতে পারছেন, বা কিংবা একা আপনি ভেবে আপনার মাথায় কতটুকু ধারণা আসছে। কারণ একেকজন আসলে একেকভাবে চিন্তা করে। একজনের মাথায় যে আর্গুমেন্টটা আসবে, অন্যজনের মাথায় হয়তোবা সেই আর্গুমেন্টটা নাও আসতে পারে। ঠিক আছে? সো ৩ জন মানুষ যেহেতু ইন্ডিভিজুয়ালি ৩ জন ইন্ডিপেন্ডেন্ট থিংকার হিসেবে কাজ করে, সুতরাং তারা যদি আলাদাভাবে চিন্তা করে, তাদের চিন্তাগুলোকে পরবর্তীতে মার্জ করলে একটা বেটার আউটপুট পাওয়া সম্ভব। রাদার দ্যান সবাই যদি একসাথে ভাবে, তখন আসলে ১ম এ যে বলে তার মতো করে বাকি ২ জন ভাবার চেষ্টা করে। তখন আসলে অনেকগুলা দিক বাকি পড়ে থেকে যায়। এর জন্য আমার যেটা মতামত, যে আমাদের ১ম ৫ মিনিট সময় আসলে কাজে লাগানো উচিত আমাদের নিজেদের মতো করে চিন্তা করার পেছনে। সবাই নিজেদের মতো করে ৩ জন আলাদা, আলাদাভাবে চিন্তা করবে। এরপরে আসি। ১ম ৫ মিনিট চলে গেল। আমাদের হাতে বাকি আছে আর ১০ মিনিট। দ্বিতীয় ৫ মিনিট কি করব? দ্বিতীয় ৫ মিনিট হচ্ছে ডিসকাশন, নলেজ শেয়ারিং। মানে বিগত ৫ মিনিট ধরে আমরা কে কি ভাবলাম, বিগত ৫ মিনিট ধরে আমরা কে কি ভাবলাম, এগুলো একে অপরের সাথে আমরা এখন শেয়ার করব। ঠিক আছে? সো প্রধানমন্ত্রী কি ভাবলো সেটা মন্ত্রী আর সংসদ সদস্যের সাথে শেয়ার করবে। প্রধানমন্ত্রী যখন শেয়ার করা হয়ে গেল, মন্ত্রী শেয়ার করবে বাকি ২ জনের সাথে। তারও যখন শেয়ার করা হয়ে গেল, সংসদ সদস্য তখন শেয়ার করবে। সো একে, একে ৩ জন স্পিকার বাকি ৩ জনের সাথে শেয়ার করবে। তাহলে এই ১ম ১০ মিনিটে কি হলো? ব্রেইন স্টর্মিং হয়ে গেল, এবং ব্রেইন স্টর্মিং হওয়ার পরে সবার আইডিয়াগুলো সবাই জেনে গেল। ঠিক আছে? সো এখন দ্য টিম হ্যাজ আ নাম্বার অফ আইডিয়াস। বেশ কিছু আইডিয়া তাদের কাছে আছে। বেশ কিছু যুক্তি বা বেশ কিছু আ প্রতিযুক্তি, বেশ কিছু কৌশল, যেটাকে আমরা স্ট্র্যাটেজি বলে থাকি, এগুলা আছে। শেষ ৫ মিনিটের দিকে চলে আসি। শেষ ৫ মিনিট। ঠিক আছে? লাস্ট 5 মিনিটস। এই শেষ ৫ মিনিট খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এই শেষ ৫ মিনিটে আপনাকে ঠিক করতে হবে, এই যে সবার ধারণাগুলো আপনারা শুনলেন, এর উপর ভিত্তি করে আপনাদের দল আজকে কোন যুক্তিগুলো দিতে যাচ্ছে, আপনাদের কোন আর্গুমেন্ট গুলো প্রিন্সিপাল আর্গুমেন্ট হবে আপনাদের আজকের বিতর্কের জন্য, সেই প্রিন্সিপাল আর্গুমেন্ট গুলো প্রথমত ঠিক করা। তাই না? কারণ আপনাদের ডিসকাশন থেকে, আপনাদের নিজেদের চিন্তা ভাবনা থেকে, আপনাদের একে অপরকে জানানোর মধ্যে থেকে কিন্তু অনেকগুলো আর্গুমেন্ট উঠে এসেছে। সেখান থেকে এখন ধরে, ধরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্গুমেন্ট গুলোকে চুজ করতে হবে। প্রিন্সিপাল আর্গুমেন্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্গুমেন্টটাকে সবার প্রথমে রাখতে হবে। তারপরে গুরুত্বের যে আর্গুমেন্টটা সেটা দ্বিতীয়তে রাখতে হবে। তারপরে এটাকে তৃতীয়তে রাখতে হবে। ঠিক আছে? সো কোনো নাম্বারের কোনো সংখ্যার কোনো বাধা ধরার নিয়ম নাই যে আসলে কয়টা আর্গুমেন্ট আমার লাগবে। তবে এটাও ভেবে নেওয়া ঠিক না যে আসলে যত বেশি আর্গুমেন্ট দিব আমার বিতর্ক তত বেশি ভালো হবে। এটাও ঠিক না। বিতর্ক আসলে আপনি কয়টা আর্গুমেন্ট এস্টাবলিশ করতে পারছেন, আপনি কয়টা আর্গুমেন্ট ভালো মতো প্রমাণ করতে পারছেন সেটার উপর নির্ভর করে। আর্গুমেন্টের সংখ্যার উপর নির্ভর করে না। ঠিক আছে? সো একটা আর্গুমেন্ট দিয়েও বিতর্ক জেতা যায়, আবার ১০টা আর্গুমেন্ট দিয়েও বিতর্ক জেতা যায় না। ঠিক আছে? সো সাধারণত যেটা হয় যে কনক্রিট প্রিন্সিপাল বা মানে খুব ভালো ধরনের আর্গুমেন্ট আলটিমেটলি আমাদের ৩টা থাকতেই হয়। ২-৩টা মোটামুটি থাকে। ঠিক আছে? ২-৩টা ভালো একদম কনক্রিট আর্গুমেন্ট আমাদের থাকে। কম বেশ হতে পারে। ঠিক আছে? সো শেষ ৫ মিনিটে প্রথমত আপনাদের আর্গুমেন্ট গুলো ঠিক করবেন যে কোন কোন আর্গুমেন্ট নিয়ে আমরা আজকে কথা বলবো। দ্বিতীয়ত আর্গুমেন্ট গুলো ডিস্ট্রিবিউট করতে হবে। হয়তোবা সবাই তো ৩টা আর্গুমেন্টে কথা বলে লাভ নাই, তাই না? সো কেউ প্রথম বক্তা হয়তোবা প্রথম আর্গুমেন্টে বেশি ফোকাস করবে। ওইটার প্রিমাইস সেট কিভাবে করছে, ওইটার অ্যানালাইসিস, ওইটার হচ্ছে এক্সটেনশন নিয়ে বেশি কথা বলবে। আরেকজন সেকেন্ড স্পিকার এসে হয়তোবা আরেকটা যুক্তির অ্যানালাইসিস নিয়ে বেশি কথা বলবে। ঠিক আছে? আরেকটা যুক্তিকে বেশি ভালো মতো ব্যাখ্যা করবে। অর্থাৎ আমাদের প্রিন্সিপাল আর্গুমেন্ট গুলো, যে আর্গুমেন্ট গুলো আমরা দিব বলে ঠিক করেছি আমাদের বিতর্কে, সেগুলোকে ভাগ করে নেওয়া, ডিস্ট্রিবিউশন করা, বন্টন করা। এটা আমার দ্বিতীয় কাজ শেষ ৫ মিনিটে। তৃতীয় কাজ, তৃতীয় কাজ আমার কি কি হতে পারে শেষ ৫ মিনিটে? আমাদের টিমের স্ট্র্যাটেজি কি? আমরা এই যে আজকের বিতর্কটা আমরা এখন একটু একটু পরে শুরু করতে যাচ্ছি, আমাদের স্ট্র্যাটেজিটা কি হবে? আমাদের একটা কৌশল থাকতে হবে যে আমরা আসলে আজকে এই জিনিসটার উপর ফোকাস করব। এই জিনিসটার উপর ফোকাস করে এই জিনিসটা দেখিয়ে আলটিমেটলি আমরা বিতর্কটা জেতার চেষ্টা করব। এবং দলে যে ৩ জন সদস্য আছেন, এই ৩ জন সদস্যের মধ্যে একটা কনসিস্টেন্সি থাকতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিতর্কের মধ্যে। বিতর্কের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে একটা বিতর্ক দলের ৩ জন একই লাইনে কথা বলছেন কিনা, একই লাইন অফ আর্গুমেন্টে তারা কথা বলছেন কিনা, নাকি তাদের মধ্যে কোনো কনফ্লিক্ট আসছে। একই টিমের ২ জনের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট চলে আসে, তাহলে কিন্তু এটা খুবই নেগেটিভ একটা রিমার্ক তৈরি করে। ঠিক আছে? অনেক ঋণাত্মক একটা ধারণা তৈরি করে। এটা শুধুমাত্র বিচারকের মনেই না,
এটা দর্শকদের মনে সব জায়গায় আসলে একটা খুব বাজে একটা ইম্প্যাক্ট ফেলে। ঠিক আছে? সো সে কারণে আমাদের আসলে আলটিমেটলি সবাই যাতে একই লাইনে কথা বলি, এরকম একটা ওয়ান লাইনিং একই লাইনে থাকা একটা কৌশল আমাদেরকে ঠিক করতে হবে। শেষ ৫ মিনিটের তৃতীয় কাজ বললাম। ঠিক আছে? চতুর্থ কাজ, শেষ ৫ মিনিটের কাজ আসলে অনেক বেড়ে যাচ্ছে মনে হচ্ছে। সো আসলে আমাদের বিতর্কের প্রস্তুতি যেহেতু অনেক কম থাকে, সময় যেহেতু অনেক কম থাকে, আমাদের আসলে কম সময়ের মধ্যে অনেক বেশি কাজ করতে হয়। ঠিক আছে? সো কিছু, কিছু জায়গায় ১৫ মিনিটের জায়গায় ২০ মিনিট সময় দেওয়া হয় বিতর্কের প্রস্তুতির জন্য। সো এই লাস্টের ৫ মিনিট কি বলবেন? ১৫ মিনিটের পরে লাস্টের ৫ মিনিট, লাস্টের ৫ মিনিট ইজ ফর আপনাদের এই পুরো সময়টা জুড়ে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়টা জুড়েই আপনাদেরকে কিন্তু আ গুরুত্বপূর্ণ যে পয়েন্ট গুলো আছে সেগুলো কিন্তু নোট ডাউন করতে হবে। অবশ্যই, অবশ্যই। আমি নিজে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। আমি যেদিনই বিতর্কের আগে কোনো কিছু নোট ডাউন করিনি, মাঝে মধ্যে আমার এমন অনেকগুলো বিতর্ক গিয়েছে, আমি বিতর্ক করেছি। আমি হয়তোবা আ কোনো কিছু নোট ডাউন করিনি। অনেক কিছু চিন্তা করেছি বিতর্কের আগে। ভাবছি সমস্যা নাই। অনেকদিনই তো বিতর্ক করছি, অভিজ্ঞতা হয়ে গেছে আমার। সো কথা বলাই যাবে। কিন্তু আপনি যতই অভিজ্ঞ বিতর্কিক হন না কেন, আপনি যদি কিছু পয়েন্ট যদি আপনি নোট ডাউন না করেন, যে আপনি আসলে কি নিয়ে কথা বলবেন বা কি নিয়ে আপনার কথা বলা উচিত, সেগুলো যদি আপনি ভালোমতো একটু নোট ডাউন না করেন, আপনার হয়তোবা খুব এলাবোরেটলি নোট ডাউন করা লাগবে না। ছোটখাটো ২-১ টা ওয়ার্ড দিয়ে আপনি নোট ডাউন করতে পারেন। আপনার যাতে মনে পড়ে যে আপনার ওই আর্গুমেন্টটা নিয়ে কথা বলতে হবে বা আপনার ওই এক্সাম্পলটা নিয়ে কথা বলতে হবে বা আপনার হয়তোবা ওই সিনারিওটাকে নিয়ে কথা বলতে হবে। এই জিনিসটা করার জন্য অন্তত ছোটখাটো ২-১ টা শব্দ আপনার নোটে আপনি নোট ডাউন করবেন। যাতে বিতর্কের মাঝখানে একটা কথা বলা শেষ হয়ে গেলে আপনি যখন আপনাকে নিজের কাছে যখন কিনা ব্ল্যাঙ্ক মনে হবে যে আপনার হয়তো কথা বলার মতো আর কোনো টপিক নেই, তখন আপনি যাতে ওই লিস্টটা থেকে সেকেন্ড টপিকটা থেকে বুঝতে পারেন, মনে করতে পারেন যে আমার এখন এটা নিয়ে কথা বলার কথা। ঠিক আছে? এই কাজটা যদি না করেন, আপনার এটা হতেই পারে যে আপনি বিতর্কের মাঝে আসলে ব্ল্যাঙ্ক হয়ে গেছেন। আপনার আসলে মাথায় কিছু আসছে না। কিংবা হয়তোবা একই কথা আপনি রিপিট করছেন, বারবার একই কথা বলছেন। এটা কিন্তু হয়। ঠিক আছে? সো এই ধরনের কাজগুলো আসলে এভয়েড করার জন্য আপনার নোট ডাউন করাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা গেল একটা। ঠিক আছে? সো মোটামুটি ভাবে আমি অনেকগুলো কাজ বললাম। আমাদের এই কাজগুলোর মধ্যে আরো অনেক ডিটেইলিং আছে। আরো ডিটেইলিং আছে। আমি আস্তে, আস্তে ডিটেইলিং গুলোতে আসছি। যেমন আমাদের আমি কিন্তু একটা ফেজে যে বলেছিলাম যে দ্বিতীয় ৫ মিনিট কিভাবে কাজে লাগাবেন, ওই জায়গায় যেয়ে কিন্তু বলেছি যে ১ম ৫ মিনিটে ইন্ডিভিজুয়ালি সবাই যে চিন্তা করবে, সেই চিন্তার কথাগুলো একে অপরকে জানাবেন। দ্বিতীয় ৫ মিনিটে যেয়ে। এই ফেজের খুবই গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে, কেউ একজন তার যে চিন্তাভাবনাগুলো বলছে বা তার যে আর্গুমেন্ট গুলো দিচ্ছে, সে আর্গুমেন্ট গুলোকে আপনার অপোজ করতে হবে। আপনার ভাঙার চেষ্টা করতে হবে। কারণ বিতর্কের প্রস্তুতির সময় আপনারা আপনারা নিজেদের দলের সদস্যরাই একে অন্যের প্রতিদ্বন্দ্বী হিসাবে কিন্তু আচরণ করতে হবে। ঠিক আছে? কারণ আপনার একটা আর্গুমেন্ট কতটা ভালো, কিংবা একটা আর্গুমেন্ট কিভাবে ডেলিভার করলে অপোজিশন থেকে অ্যাটাক আসার সম্ভাবনা কম, কিংবা ভালনারেবিলিটিটা কমে যাবে, অপোজিশন থেকে হয়তো বা খুব বেশি ভালো মতো এটাকে অ্যাটাক করতে পারবে না। এই জিনিসটা আসলে নির্ভর করে যে আপনারা নিজেদের মধ্যে কিভাবে জিনিসটাকে আর্গু করছেন বা এই জিনিসটা রিবেটাল দিচ্ছেন। অর্থাৎ আপনার দলের একজন সদস্য, আপনার টিমমেট কোনো একটা আইডিয়া দিল, কোনো একটা আর্গুমেন্ট দিল, আপনার কি করতে হবে? অপোজিশনের জায়গা থেকে জিনিসটাকে চিন্তা করে ওটাকে ধরতে হবে যে এটার অপোজিশনের এই কথা আসতে পারে। সো এই কথাটা আসলে এটার কাউন্টারে আপনি কি বলবেন, এই জিনিসটা আপনাকে তখনই ঠিক করে ফেলতে হবে। ঠিক আছে? সো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে বলে টিম ওয়ার্ক। একটা বিতর্ক জেতার জন্য আসলে টিম ওয়ার্কটা খুবই জরুরি। ঠিক আছে? ৩ জন বিতর্কিকের মধ্যে একজন বিতর্কিক যদি খুবই ভালো করেন, আর একজন বিতর্কিক যদি খুবই খারাপ করেন, লাভ নেই আসলে। রাদার ৩ জনকে কাছাকাছি, ৩ জনকে একই রকম করার চেষ্টা করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা। সো এটা একটা জিনিস গেল যে আসলে আমরা আমাদের দলের সদস্যরা একে অন্যের যে ধারণাগুলো বা একে অন্যের যে আর্গুমেন্ট গুলো সেগুলোকে ভাঙার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা। এবারে আসা যাক, আমি টাইম ডিস্ট্রিবিউশন থেকে সরে একটু অন্য টপিকের দিকে যাই। ঠিক আছে? আচ্ছা। সো আমি টাইম ডিস্ট্রিবিউশন বাদে অন্য টপিকে যাওয়ার আগেই আমি একটু রিয়াসতের কাছে যাব যে ওদের এন্ড থেকে কিছু জিজ্ঞেস করার আছে কিনা আমাকে।
ধন্যবাদ মিরাজুল ভাইয়া। নিচে একজন প্রশ্ন করেছেন, যদিও সেটা আমাদের আজকের যে বিষয় তার সাথে খুব একটা বেশি সম্পর্কযুক্ত না, কিন্তু তারপরে যদি আপনি উত্তর দেন খুব ভালো হয়। সেটা হচ্ছে, বিতর্কে কোনো যুক্তি দেখানোর সময় তথ্যসূত্র উল্লেখ করতে হবে কিনা, এটা গেল একটা প্রশ্ন। আর দ্বিতীয় একটা প্রশ্ন যেটা আমি আসলে নিজে করতে চাই, যাতে করে আমাদের আজকের এই আলোচনাটা একটু সমৃদ্ধ হয়, সেটা হচ্ছে, আপনি যখন ব্রেক টাইমে আছেন, আপনি যখন নিজেরা কথা বলছেন, মানে প্রস্তুতি নিচ্ছেন নিজের মতো করে, তখন আপনার কি নিজের কেসের দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত, নাকি একই সাথে এটাও চিন্তা করা উচিত যে অপোজিশন থেকে কোন কোন রিবাটাল আসতে পারে, বা অপোজিশনের যুক্তিগুলো হচ্ছে আপনি কিভাবে ভাঙতে চান? আপাতত হচ্ছে এই দুটোই, পরে আবার আপনার কাছে ফিরে আসছি। অনেক ধন্যবাদ রিয়াসাত। দুইটা প্রশ্ন আসছে, একটা আসছে মনে হয় কমেন্ট থেকে, তো সেটার ব্যাপারে প্রথমে একটু রেসপন্স দেওয়ার চেষ্টা করি। যদিও সেটা প্রস্তুতি রিলেটেড না, কোনো সমস্যা নেই। প্রশ্ন আসলে বাধা ধর, প্রশ্নের কোনো সীমারেখা নেই, ঠিক আছে? তো ওয়ার্কশপ যে বিষয়ই হোক, প্রশ্ন যে কোনো জায়গা থেকে হতে পারে, এটার কোনো সীমারেখা নেই। সো প্রশ্ন এসেছে যে যখন আমরা কোনো যুক্তি দিব, যুক্তিতে যদি কিনা আমরা কোনো তথ্য ব্যবহার করি, সেই তথ্যের কি তথ্যসূত্র আমাদের ব্যাখ্যা করা উচিত কিনা। একটা সময় ছিল বিতর্ক, যখন কিনা মূলত সনাতনী বিতর্ক হতো, তখন আসলে মানে এগুলো খুব বেশি মানে মেনটেন করা হতো, যে আসলে যখনই আমরা কোনো একটা তথ্য দিচ্ছি, আমরা তথ্যটার একদম দিন তারিখ সহ পত্রিকার নাম দিয়ে আমরা মেনশন করে দিতাম, বা মেনশন করে দেওয়া হতো যে ওই ওই তারিখে এততম, এত পত্রিকার এততম পাতার এততম কলামে এই খবরটা এসেছে, ঠিক আছে? সো এখন আসলে ওরকম ভাবে করা হয় না। তবে আমার যেটা ব্যক্তিগত মতামত আমি দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে যে অবশ্যই আপনি যে তথ্যটা বিতর্কে ব্যবহার করছেন, সেই তথ্যটা যদি কিনা খুব বেশি পাবলিকলি নোন না হয়, ওয়েল নোন যদি না হয়, কিছু তথ্য আছে যেটা সবাই জানে। যেমন বাংলাদেশে রোহিঙ্গারা আলটিমেটলি এসেছে, রোহিঙ্গারা আছে কক্সবাজারে, আলটিমেটলি এটা সবাই জানে। উখিয়াতে যে রোহিঙ্গার ক্যাম্প আছে বেশ কয়েকটা, এটা সবাই জানে, তাই না? সো এ ধরনের যেগুলা কিনা ওয়েল নোন ইনফরমেশন, যেটা কিনা সবাই জানে, বা অনেক অনেক স্প্রেড, অনেক ছড়িয়ে পড়ার মতো একটা টপিক আসলে, সেই 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 ইনফরমেশনগুলো আসলে তথ্যসূত্র যদি আপনি দিতে যান, আপনি আসলে কথা বলার সময় পাবেন না, যদি কিনা আপনি প্রত্যেকটা তথ্যেরই তথ্যসূত্র দিতে যান, ঠিক আছে? সো এগুলো তথ্যসূত্র দেওয়ার দরকার নেই। কিন্তু কিছু এক্সপ্লিসিট, যদি আপনার কাছে কোনো 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 একটা এক্সপ্লিসিট এক্সক্লুসিভ কোনো তথ্য যদি আপনার কাছে থাকে, যে তথ্যটা হয়তো বা সবার জানার সম্ভাবনা কম, আপনার কাছে মনে হচ্ছে যে এটা হয়তো আমার সবাই জানে না, তো তখন ওটার একটু তথ্যসূত্রটা বলে দেন, ঠিক আছে? তখন আপনি একটু তথ্যসূত্রটা বলে দিতে পারেন। লাইক ধরেন যে উখিয়ার যে রোহিঙ্গা ক্যাম্পে যে রোহিঙ্গারা আছে, তাদের মধ্যে থেকে রোহিঙ্গা যেই জনগোষ্ঠী আছে, তাদের মধ্যে থেকে অনেককে হচ্ছে হয়তোবা চরে, ভাষান চরে, বা আলটিমেটলি কোনো একটা চরে হচ্ছে ট্রান্সফার করার কথা চিন্তা করা হচ্ছে, ঠিক আছে? তো এটা ওই চরে যে তাদের জন্য যে বাড়ি বানানো হয়েছে, এটা দেখার জন্য আলটিমেটলি তাদের মধ্য থেকে কয়েকজন, রোহিঙ্গাদের মধ্য থেকে কয়েকজন নেতাকে নিয়ে যাওয়া হয়েছিল সাথে করে, জায়গাটা পরিদর্শন করার জন্য। তো এই জায়গা পরিদর্শন করে এসে হয়তো বা ওই নেতারা কোনো একটা পার্টিকুলার মতামত দিয়েছেন, কোন একটা নেতা হয়তো বা বলেছেন যে ওই জায়গাটা খুবই থাকার জন্য খুবই আহ, নিচু জায়গা, যে কোনো সময় পানি উঠে ওই জায়গাটা হয়ে যেতে পারে, সুতরাং আমরা ওখানে যেতে চাই না। এ ধরনের কোনো এক্সক্লুসিভ ইনফরমেশন যদি থাকে, যেটা হয়তো বা সবাই হয়তো বা খেয়াল করে নাই, খুবই রিসেন্ট, ঠিক আছে? তো এই ধরনের ইনফরমেশন থাকলে আপনি একটু বলে দিতে পারেন যে আমি এই তথ্যটা এখানে এখান এখান থেকে প্রকাশিত হয়েছে, বা এখানে জানা গেছে, বলে দিতে পারেন। বলে দিলে ক্ষতি নেই, ঠিক আছে? রাদার এটা একটা স্ট্যান্ডার্ড অথবা স্মার্ট একটা ওয়ে তথ্যসূত্র মেনশন করে দেওয়া। আচ্ছা, ঠিক আছে। এরপরে আসি হচ্ছে রিয়াসতের যে প্রশ্নে। তো রিয়াসাত প্রশ্ন করেছে যে আমি কি আসলে প্রস্তুতির সময় শুধুমাত্র আমার দিকটাই ভাববো, আমার কেসের দিকে মনোযোগ দিব, নাকি আমার আমার অপোজিশনের যে দলটা আছে তার তার দিকেও মনোযোগ দিব, ঠিক আছে? তো অবশ্যই আমরা আসলে দুই দিকে মনোযোগ দিব, আমাদের অপোজিশন দলের দিকেও মনোযোগ দিব। আমি কথাটা আসলে বলতাম আমাদের সময় ডিস্ট্রিবিউশন, টাইম ডিস্ট্রিবিউশনের পরে আমি কথাটা এখনই আসতাম। ধন্যবাদ রিয়াসাতকে প্রশ্নটার জন্য। সো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কোন একটা বিতর্ক শুরু করার আগেই আপনি যদি বুঝে নিতে পারেন আপনার বিরোধী পক্ষ থেকে, আপনার প্রতিপক্ষের কাছ থেকে কি কি যুক্তি আসবে, বা আপনার প্রতিপক্ষের কাছ থেকে কোন কৌশলে আপনাকে আক্রমণ করা হবে, আপনি যদি এটা আগে থেকেই ভেবে নিতে পারেন, আগে থেকেই ধারণা করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য
আপনার প্রস্তুতিটা কিন্তু আর অনেক বেশি শক্তিশালী হয়ে যাওয়া সম্ভব, কঠিন হবে না। ঠিক আছে? সো এই জিনিসটাই। সো অবশ্যই প্রস্তুতির শুরুতে আপনারা কি করবেন? সবাই ইন্ডিভিজুয়ালি নিজের টপিকটা নিয়ে ভাববেন। টপিকটা। সো একটা টপিক বা একটা প্রস্তাবে কিন্তু অনেকগুলো শব্দ থাকে। কমপক্ষে গড়ে তো ৪-৫ টা শব্দ থাকেই। এই শব্দগুলো নিয়ে ভাববেন খুব ভালো মতো। ঠিক আছে? খুবই কমন একটা উপায় হচ্ছে বিতর্কের প্রস্তুতি নেওয়ার, যে আমরা যেটাকে বলি, ইংরেজিতে বলি WH কোয়েশ্চেন। ৪-৫ টা WH কোয়েশ্চেন যে আছে, এই ৪-৫ টা WH কোয়েশ্চেন প্রস্তাবকে করতে হয়। আপনার বিতর্কের যে বিষয়টা থাকে বা প্রস্তাব থাকে, সেই প্রস্তাবকে ওই প্রশ্নগুলো করতে হয়। আপনি যদি প্রস্তাবকে ওই প্রশ্নগুলো করেন, তখন আসলে ওই প্রশ্নগুলোর উত্তরে আপনার মাথায় যে জিনিসগুলো আসবে, ওটাই আপনার কাছে বিতর্কটাকে পরিষ্কার করে দিবে বা বিতর্কের কনটেক্সটটা বুঝতে আপনাকে সাহায্য করবে। তো WH প্রশ্নগুলো আসলে কি আপনারা জানেন? যে হোয়াট, হু, হাউ, ওয়েন, ঠিক আছে? এই প্রশ্নগুলা। তো কে করবে? প্রস্তাবে যে জিনিসটা করার কথা বলা আছে, স্টেক হোল্ডার কে? কার করার কথা? এই প্রস্তাবটা কার করার কথা? কে? তারপরে দ্বিতীয়ত, কাদের জন্য? এই জিনিসটা আমি কাদের জন্য করব? স্টেক হোল্ডার কারা? তৃতীয়ত, এই জিনিসটা কখন করব? আমার টাইমলাইনটা কখন? ওই সময়টা কেন বেশি গুরুত্বপূর্ণ? ওই সময়টা কেন বেশি প্রাসঙ্গিক? ওই সময়েই কেন এটা বেশি করা জরুরি? চতুর্থত, কিভাবে? আমরা কিভাবে এই কাজটা করব? এভাবে করার সময়, এই পদ্ধতিতে এই কাজটা করার সময় আমাদের কি কোনো ডিফিকাল্টি ফেস করতে হতে পারে কিনা? আমাদের সামনে কোনো সমস্যা হতে পারে কিনা? এভাবে না করে ওভাবে কেন করব? এভাবে করলে কি সমস্যা? ওভাবে করলে কি সমস্যা নাই? ওভাবে করলে আমি কি অ্যাডভান্টেজ পাবো? দেখছেন, অনেকগুলো প্রশ্ন কিন্তু চলে আসছে। একটা WH কোয়েশ্চেন থেকে কিন্তু আর অনেকগুলো করে সাব কোয়েশ্চেন বের হয়ে আসে। ঠিক আছে? সো কে, কখন, কিভাবে, কোথায়, কোথায় হচ্ছে, এই প্রস্তাবটা নিয়ে আলোচনা আসলে কোন কনটেক্সটে হচ্ছে? এটা একটা গ্লোবাল কনটেক্সটের বিতর্ক? এটাকে একটা বিশ্ব প্রেক্ষাপটের বিতর্ক, নাকি এটা একটা কোনো পার্টিকুলার একটা হাউস আছে? এটাকে কোনো একটা নির্দিষ্ট কোনো একটা দেশের জায়গা থেকে বিতর্কটা হচ্ছে? নাকি কোনো একটা অঞ্চলের জায়গা থেকে বিতর্কটা হচ্ছে? হতে পারে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে বিতর্ক হচ্ছে। হতে পারে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে। ঠিক আছে? কিংবা হতে পারে একদম মধ্যপ্রাচ্য। একটা বড় একটা রিজিয়ন, একটা বড় একটা অঞ্চলের পার্সপেক্টিভে কোনো একটা বিতর্ক হচ্ছে। এটাও হতে পারে। সুতরাং কে, কখন, কোথায়, কিভাবে, কার জন্য, এই প্রশ্নগুলো আপনি যখন কিনা কোনো একটা প্রস্তাবকে জিজ্ঞেস করবেন, আপনার অনেকগুলো আইডিয়া উত্তর হিসেবে আপনার নিজের মাথায় চলে আসবে। এই জিনিসগুলো আসলে আমরা বলতে পারি, বা এই জিনিসগুলো নিয়ে আমাদের ভাবা দরকার বিতর্কের প্রস্তুতির জন্য। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি প্রথমত ভাববেন যে এই প্রস্তাবে আপনি আপনার সাইডকে সমর্থন করার জন্য কি বলবেন, এটাগুলো আপনি ভাবতেছেন, আর্গুমেন্টগুলো সাজাচ্ছেন। আপনার নিজের সাইডের আর্গুমেন্টগুলো যখন ভাবা শেষ হয়ে যাবে, তখন রিয়াসাত যেটা বলল, আপনাকে আপনার প্রতিপক্ষের সাইডের কাছ থেকে কি যুক্তি আসতে পারে, কি আর্গুমেন্ট আসতে পারে, সেগুলো ভাবতে হবে। ওরা কি বলতে পারে, সেগুলোকে আগে মার্ক করেন। তারপর আপনি যেগুলো বলতে পারেন বলে একটু আগে সাজিয়েছিলেন, যে আর্গুমেন্টগুলো আপনি একটু আগে তৈরি করেছিলেন, সেই তৈরি করা আর্গুমেন্টগুলোর সাথে ওদের সাইড থেকে সম্ভাব্য আসতে পারে এই আর্গুমেন্টগুলোকে মিলিয়ে দেখেন। আপনার প্রথম আর্গুমেন্টটা নিয়ে আসেন, তারপর চেক করেন যে ওদের সাইড থেকে যে জিনিসগুলো আসতে পারে, ওগুলা কিভাবে আপনার এই আর্গুমেন্টটাকে অ্যাটাক করে। তারপর আপনার ওই আর্গুমেন্টের মধ্যে ওই গুণগত পরিবর্তন আনেন, কিংবা আপনার এই আর্গুমেন্টের সাথে প্রয়োজনীয় যে রিবার্টাল গুলা, সেটা মাথায় ভেবে রাখেন। ঠিক আছে? সবচেয়ে ভালো উপায় হচ্ছে, মানে ওরা একটা আপনার আর্গুমেন্টের লুপহোল ধরুক, এরপরে আপনি একটা রিবার্টাল দিবেন। এটা হচ্ছে আরো বেটার হচ্ছে আপনি আর্গুমেন্টটাই এমন ভাবে দিবেন যাতে ও আসলে আপনার লুপহোল না ধরতে পারে, বা ও আপনাকে অ্যাটাকই না করতে পারে। আপনি আর্গুমেন্টটা দেওয়ার সময় আসলে এমন ভাবে আর্গুমেন্টটা দিবেন। ঠিক আছে? সো এটা গেল একটা, যে আসলে আমাদেরকে অন্যের জায়গা থেকে চিন্তা করতে হবে। দ্বিতীয়ত, আমাদের বিতর্কের প্রস্তুতির সময় আমরা আর কি করতে পারি আমাদের সময়টাকে কাজে লাগানোর জন্য। সো একটা জিনিস যেটা হতে পারে, যে আগের দিনের বলতে গেলে আর সম্ভবত ২-৩ বছর আগের বিতর্কগুলোতেই আসলে বিতর্কের প্রস্তাবগুলো আসলে মানে বিতর্কের প্রস্তাবগুলো তো আসলে অনেক জ্ঞানগর্ভ
জ্ঞানগর্ভ টপিক থাকতো কিংবা সেখানে কনটেক্সট বলে আসলে কিছু থাকতো না। আজকালকার বিতর্কে কনটেক্সট নামে একটা বিষয় থাকে। অর্থাৎ আপনার বিতর্কের বিষয়ের মধ্যে যদি কিনা কোনো অপরিচিত শব্দ থাকে কিংবা অপরিচিত কোনো আপনার জানা লাগে এমন কোনো ধারণা যদি থাকে আপনার বিতর্কের প্রস্তাবের মধ্যে, সেখানে আপনার বিতর্কের মধ্যে কিন্তু ওই যেকোনো একটা অজানা অপরিচিত শব্দ সম্পর্কে একটু বিবরণ দিয়ে দেওয়া হয়, যেটাকে বলা হয় কনটেক্সট। বিতর্কটা কোথায় হবে, বিতর্কের বিতর্কের আলটিমেটলি গ্রাউন্ডটা বোঝার জন্য, সাহায্য করার জন্য আজকালকার বিতর্কে কনটেক্সট দিয়ে দেওয়া হয়। কনটেক্সট হচ্ছে সোজা কথায় কয়েক লাইনের একটা বিবরণ, কিছু শব্দ সম্পর্কে অথবা বিতর্কের প্রস্তাবটা সম্পর্কে, কিছু নির্দিষ্টকরণ, কিছু স্পেসিফিক বিষয়। এখন আগের দিনের বিতর্কে যেটা হতো, এই ধরনের কনটেক্সট টাইপের কিছু ছিল না, কিন্তু বিতর্কের টপিকের মধ্যে, বিতর্কের প্রস্তাবের মধ্যে এমন অনেক শব্দ চলে আসতো যেটা কিনা আপনার জানা নাই। ঠিক আছে, এটা আজকাল কেউ হতে পারে। ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ইলেকশন নিয়ে একটা বিতর্কের টপিক আসলো, ওখানে অনেক ধরনের মেথোডোলজি আছে, ইলেকটোরাল কোলাজ পদ্ধতি আছে, আর অনেক ধরনের নতুন নতুন পদ্ধতি আছে যেগুলো কিনা আমাদের বাংলাদেশের নির্বাচনী পদ্ধতিতে নাই। ঠিক আছে, তো ওই জিনিসগুলো নিয়ে তো আপনি জানেন না। তো সুতরাং যখন কিনা আপনার আলটিমেটলি কথা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ইলেকশন নিয়ে, ঠিক আছে, কিন্তু আপনার হয়তো অলরেডি এই ধারণাটা জানা নাই, কনটেক্সটের মধ্যে তো আপনাকে এটা বলেও দিবে না যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকশনের পুরো ডিটেইল কি এটা বলে দিবে না, দুই এক লাইন বলতে পারে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার হাতে তো সময় বেশি নাই। ঠিক আছে, কিংবা ট্রাম্পের সাথে জো বাইডেনের এখনকার কম্পিটিশনটা কিরকম, কিংবা রিপাবলিকান পার্টির সাথে ডেমোক্রেটিক পার্টির আসলে টাইটা কিরকম। ঠিক আছে, সো এরকম অনেক কিছু নিয়ে কথা আসতে পারে। সো আপনি যদি দেখেন যে কোনো একটা বিতর্কের প্রস্তাব কোনো একটা পার্টিকুলার ইনফরমেশনকে ঘিরে বা এই বিষয়ে বিতর্ক করার জন্য আমার কিছু তথ্য জানা খুব দরকার, কিছু তথ্য জানা খুব প্রয়োজন, কিন্তু আপনি সেগুলো জানেন না, ইন দ্যাট কেস আপনি কি করবেন? ইন দ্যাট কেস আপনাকে যেভাবে সম্ভব ওই যে 5 মিনিটে আপনি নিজের ভাবার জন্য সময় রেখেছিলেন, ওই 5 মিনিট কিংবা আরো 1-2 মিনিট নিয়ে হলেও আপনি আগে জিনিসটা জেনে নেন, কারণ আপনি না জানলে তো বিতর্কটা করতে পারবেন না ভালো মতো, তাই না? সো আপনাকে খুব তাড়াতাড়ি আপনি টপিকটা সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করেন, হয়তো বা আপনার দলের সদস্যদের কাছ থেকে, আপনার টিমমেটদের কাছ থেকে। ঠিক আছে, আপনার টিমমেটদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করেন, অথবা অনেক বিতর্ক টুর্নামেন্ট এখন দেখি যে আসলে মোবাইল ডিভাইস ব্যবহার করা নিষিদ্ধ থাকে, বা ইন্টারনেট কানেকশন, মোবাইল, এগুলো ব্যবহার করা নিষিদ্ধ থাকে। সেগুলো যদি ব্যবহার করা নিষিদ্ধ থাকে তাহলে তো আসলে আপনার আলটিমেটলি নেট সার্চ করার কোনো উপায় নাই, আপনার দলের সদস্যদের সাথে আলোচনা করে জেনে নিতে হবে যে প্লিজ আমাকে একটু তাড়াতাড়ি একটা শর্ট ওভারভিউ দে, আমি যাতে বিতর্ক তদন্ত করতে পারি। ঠিক আছে, সো আর যদি আপনার টুর্নামেন্টের যদি নীতিমালায় এরকম কিছু বলা না থাকে যে ইন্টারনেট ব্যবহার করা যাবে না, ইন দ্যাট কেস তো অবশ্যই আপনার কাছে সাথে সাথে আপনি নেটে সার্চ দিয়ে দেখে ফেলবেন। ঠিক আছে, সো আমি নিজেও ব্যক্তিগতভাবে জীবনে অনেক বিতর্ক করেছি, এমন বিতর্কের টপিকে যে ইনফরমেশনগুলো জানা প্রয়োজন ছিল যেগুলো আমার জানা ছিল না। ঠিক আছে, একেবারেই জানা ছিল না, হয়তো বা অনেক কম জানা ছিল। তো তাই বলে ঘাবড়ে গেলে চলবে না। বিতর্কের আগে একটা জিনিস আপনি জানেন না বলেই যে আপনি বিতর্কে ঘাবড়ে যাবেন, এটা করা যাবে না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় এমনটা অনেক সময় হয়েছে যে জানা বিষয়ের বিতর্কে আমি যেমন পারফরমেন্স করেছি তার চেয়ে অনেক ভালো পারফরমেন্স করেছি না জানা বিষয়ের বিতর্কে। ঠিক আছে, কারণ ওই শর্ট টাইমের মধ্যে টিমমেটদের কাছ থেকে যে জিনিসগুলো জানা যায়, যে তথ্যগুলো জানা যায়, মানে মোটামুটি বিতর্কের জন্য প্রয়োজনীয় যে তথ্যগুলা আপনার আপনার দলের বাকি বাকি সদস্যরা যদি তথ্যগুলো জানেন, মোটামুটি জেনে নেওয়া যায় যথেষ্ট পরিমাণে। ঠিক আছে, কিংবা বিতর্কের পরে আপনি তো অবশ্যই ফার্দার জানতে পারেন, সেটা খুবই জরুরি। আপনার যদি জানার কোনো ঘাটতি থাকে বিতর্কের প্রস্তুতির সময়, সো ভাবার আগে আপনাকে জেনে নেন। আপনি হয়তো বা বিতর্কের প্রস্তাবের কোনো একটা শব্দ বুঝতে পারছেন না, অথবা বিতর্কের কনটেক্সটাই বুঝতে পারছেন না, বিতর্কটা আসলে কোন গ্রাউন্ডে হবে আপনি বুঝতে পারছেন না। ঠিক আছে, সো এক্ষেত্রে দুইটা উপায় আছে। প্রথমত আজকালকার টুর্নামেন্টে যিনি হচ্ছে টপিকটা দেন, আমাদের যে ডেপুটি চিফ অ্যাডজুডিকেটর থাকে, কিংবা হচ্ছে আলটিমেটলি কোর অ্যাডজুডিকেটর, আপনারা চাইলে হচ্ছে ওই ধরনের যারা করতে পারেন, আর না হলে হচ্ছে আপনার দলের সদস্যদের কাছ থেকে ক্লিয়ার হয়ে নিতে পারেন কোথায় হবে। আচ্ছা, আমাদের অনেক সময় এটা হয়, আমরা আসলে বিতর্ক ধরতে পারি না কোথায় হবে, এটা আমরা জিজ্ঞেস করে নিব, অবশ্যই ক্লিয়ার হয়ে নিব। সো আমি আরেকবার একটু রিয়াসাতের কাছে যাব, অনেকক্ষণ কথা বললাম, হাঁপাই গেছি হালকা 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 পাতলা। সো রিয়াসাত একটু সাহায্য করো আমাকে।
আচ্ছা, আরেকটা যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমার মনে হয় প্রেপ টাইম নিয়ে যদি আপনি কথা বলেন তাহলে খুব ভালো হয়। সেটা হচ্ছে হ্যাঁ, যে হ্যাঁ, ধরা যাক একটা হ্যাঁ, বিতর্কের মোশন দেওয়ার পরে যখন আমরা যখন আমাদের স্ট্র্যাটেজি গুলো নিয়ে কথা বলি, টিমমেটরা কথা বলি, প্রথম 5 মিনিট ভাবার পরে যখন আমরা দলীয়ভাবে মানে হুম, ঠিক করতে বসি যে আমরা আসলে কোন দিকে যাব, তো মানে বিভিন্ন মতবিরোধ তো অবশ্যই থাকবে, বিতর্কিতদের নিজেদের মধ্যেই প্রচুর মানে মতবিরোধ থাকে, যে কেউ হয়তো সামাজিক দিকটা নিয়ে অনেক বেশি কথা বলতে চাচ্ছে, কেউ হয়তো রাজনৈতিক দিকটা নিয়ে অনেক বেশি কথা বলতে চাচ্ছে, কেউ হয়তো বিতর্কটা সেট করতে চাচ্ছে একটা আহ, আহ, আগের একটা সময়ে, কিংবা কেউ হয়তো পরের একটা সময় বা ভবিষ্যৎ বাদী বা ফিউচারিস্টিক একটা দৃষ্টিভঙ্গিতে, অর্থাৎ বিভিন্ন ধরনের আসলে মতবিরোধ তৈরি হতে থাকে এই অল্প সময়টার মধ্যে। তো এই যে বিরোধটা মানে মানে সর্ট অফ কন্টেস্টেশনটা, এটাকে আসলে কিভাবে মিটিগেট করা যায় বা ভ্যালু জাজমেন্ট এখানে আসলে কিভাবে করা যায়? ধন্যবাদ। ধন্যবাদ রিয়া স্যার, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছে রিয়া স্যার। আহ, এটা আসলে হয়, কারণ হচ্ছে আমরা যারা বিতার্কিক আমরা সবাই মনে করি যে আসলে আমরা যেভাবে ভাবি, আমরা যেটা ভাবি সেটাই মনে হয় সবচেয়ে ভালো। ঠিক আছে, তো আমরা একটা দলে যে তিনজন বিতর্ক করেন তারা তিনজনই তো বিতার্কিক। তো আর ওই তিনজনের মধ্যেই তো আসলে এই একই প্রপার্টিটা থাকার কথা, যে আসলে সবাই ভাবে যে আসলে আলটিমেটলি আমার আমার ধারণাটা বেটার বা আমার আর্গুমেন্টটা হয়তো বা বেটার। ঠিক আছে, কিছু কনফ্লিক্ট হয়ে যেতে পারে। সো প্রথমত একটা টিমের আন্ডারস্ট্যান্ডিং থাকতেই হবে সম্পূর্ণভাবে। দলের সদস্যদের একে অপরের প্রতি যথেষ্ট পরিমাণে সম্মান সূচক একটা মনোভাব আলটিমেটলি করতেই হবে, পোষণ করতেই হবে। সো এবার এরপরেও আসলে আলটিমেটলি কিছু কনফ্লিক্ট হতে পারে আইডিয়ার মধ্যে। তো এটা আসলে অস্বাভাবিক কিছু না, এটা খুবই স্বাভাবিক। আমাদের হয়তো বা আমার কাছে যেটা মনে হচ্ছে এটা হয়তো বা আরেকজনের কাছে মনে নাও হতে পারে, তাই না? সো এক্ষেত্রে বেশ কয়েকটা উপায় আছে, সেটা হচ্ছে যে যদি দুইজনের আইডিয়ার মধ্যে যদি কোনো কনফ্লিক্ট হয়, এই ক্ষেত্রে যে আমাদের দলের মধ্যে যে তৃতীয় জন আছে, সে তৃতীয় জন এখানে একটা রিজলভার হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, তখন হয়তো বা তার মতামতটা একটা ডিসিসিভ পয়েন্ট হিসেবে কাজ করবে যে এই জিনিসটা আমরা নিব কি নিব না। এটা একটা ভালো উপায়। ঠিক আছে, সো আমরা এখানে আসলে ডেমোক্রেটিক একটা নিয়মে যেতে পারি প্রথমত, যে আসলে আহ, অধিকাংশের মতে কি মনে হচ্ছে। ঠিক আছে, সো আমরা আপাতত পক্ষে ধরে নিতে পারি অধিকাংশের কাছে যা মনে হচ্ছে হয়তোবা সেটাই আলটিমেটলি বেশি কার্যকর হওয়ার সম্ভাবনা বেশি, আমরা এভাবে চিন্তা করতে পারি। আর বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় আসলে যে আমাদের বিতর্ক দলগুলোতে অনেক সময় যেটা হয় যে সবাই আসলে একই ক্লাসের বিতার্কিক থাকে না। ঠিক আছে, কয়েকজন সিনিয়র বিতার্কিক থাকেন, কয়েকজন জুনিয়র বিতার্কিক থাকেন। সো অপেক্ষাকৃতভাবে যারা হচ্ছে বেশি সিনিয়র বিতার্কিক বা যাদের অভিজ্ঞতা একটু বেশি, ঠিক আছে, তো এমন কাউকে হয়তো বা একটু 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 বা যার যার বিতর্ক একটু বেশি ভালো হয়, ঠিক আছে, যার পারদর্শিতা একটু বেশি, এমন কাউকে একটু বিতর্ক দলে একটু লিডিং একটা রোল নিতে হয়। ঠিক আছে, যে কোনো কিছু আসলে আপনার আপনার যদি যে কোনো একটা টিম ওয়ার্ক, একটা টিম ওয়ার্ককে কিন্তু ভালোভাবে আহ, ভালোভাবে যদি কিনা আপনি অ্যাকমপ্লিশ করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আসলে আপনার একটা 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 লিডিং একটা রোলের কিন্তু প্রয়োজন হয়, একটা ডিরেকশনাল একটা গাইডেন্স কিন্তু প্রয়োজন হয়। সুতরাং এই তিনজনের মধ্য থেকে একজনকে হয়তো বা বয়সের ভিত্তিতে অথবা অভিজ্ঞতার ভিত্তিতে একটা একটা তার একটা আধিপত্য থাকার কথাই আলটিমেটলি, বাকি বা পুরো টিমের উপর একটা হয়তো একটা লিডিং একটা দায়িত্ব, একটা রেসপন্সিবিলিটি আলটিমেটলি থাকার কথা। ঠিক আছে, যেমনটা তিনি হয়তো বা বেশি ভালো বুঝবেন। ঠিক আছে, বা তার কথা তিনি হয়তো বা আলটিমেটলি যদি কিনা জুনিয়রদের কাছ থেকে আসা দুই একটা নতুন আর্গুমেন্টের আইডিয়া উনি যদি বলেন যে এগুলো এফেক্টিভ হবে না, তো তার মানে অবশ্যই তার অভিজ্ঞতা থেকে তুমি তার কাছে মনে হচ্ছে যে এগুলো বেটার হবে না। তো এভাবে আসলে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আমাদের ওই ক্ষেত্রে রিজলভ করে নেওয়া উচিত এই বিষয়গুলো। যেমনটা হচ্ছে কি, আমি যদি কিনা আমার ব্যক্তিগত জীবনের উদাহরণ থেকে বলি, আমি যখন কিনা বুয়েটে বিতর্ক করেছি, বুয়েট নান্দনিকে, তখন হয়তো বা আমি যাদের সাথে বিতর্ক করতাম দুইজনই সিনিয়র ছিলেন। হ্যাঁ, প্রথমে আমি যে বুয়েট নান্দনিকে ছিলাম সেখানে সিনিয়র হিসেবে তুরাক ভাই ছিলেন, তারপরে বিত্ত ভাই ছিলেন। ঠিক আছে, তো ওই সময়টাই আলটিমেটলি আমরা যেটা দেখতাম যে আলটিমেটলি তুরাক ভাই অনেক 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 বেশি অভিজ্ঞ। সো আলটিমেটলি আমাদের তিনজনের মধ্যে আসলে কনফ্লিক্ট তেমন একটা হইতোই না, কোনো ধরনের কোনো জায়গাতেই কনফ্লিক্ট হতো না। ঠিক আছে, সো তার উপর আসলে একটা লিডিং একটা গাইডেন্স আমরা তুরাক ভাইয়ের কাছ থেকে পেতাম, উনি যেহেতু সবচেয়ে অভিজ্ঞ বিতার্কিক ছিলেন আমাদের দলের মধ্যে। সো একইভাবে আমরা পরবর্তীতে আলটিমেটলি আবার দ্বিতীয় নান্দনিকে জিসান ভাই আর বিতু ভাইয়ের সাথে যখন কিনা বিতর্ক করেছি, তখন আসলে এই ধরনের সিনারিও হয়েছে। হয়তোবা আমি হয়তোবা কোন একটা প্রপোজাল দিয়েছি, হয়তোবা সেইটা খুব একটা ইফেক্টিভ কোন একটা আর্গুমেন্ট হতো না। তো তখন হয়তোবা জিসান ভাই আর বিতু ভাই বলেছেন যে এটা আসলে হয়তোবা খুব একটা ইফেক্টিভ হবে না।
সো এই 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 অপিনিয়ন গুলো আসলে কাউন্ট করতে হবে, ঠিক আছে? কারণ বিতর্কটা আসলে তো তিনজনেরই। তো কেউই কিন্তু চাইবে না যে ভালো কোনো আর্গুমেন্ট ডিসকার্ড হয়ে যাক কিংবা ভালো কোনো আর্গুমেন্ট বাদ পড়ে যাক। কারণ ভালো একটা আর্গুমেন্ট বাদ পড়ে গেলে তো আসলে তার দলই হারবে। সেও তো হারবে না। তো কেউই তো চায় না নিজের দলকে হারাতে। সো এক্ষেত্রে অবশ্যই সবাই নিজের জায়গা থেকে বেস্ট অপিনিয়নটাই দেওয়ার চেষ্টা করে। সো আমাদের চেষ্টা করতে হবে আমরা যাতে অন্যের অপিনিয়নটাকে ঠিকঠাক মতো কাউন্ট করতে পারি। ঠিক আছে? সো এটা গেল হচ্ছে আমার এই বিষয়ে মতামত যে আসলে আমরা কিভাবে আমাদের এই টিম ডিসকাশনের সময় পারস্পরিকভাবে আমাদের ইন্ডিভিজুয়াল ডিসকাশনের মধ্যে কোনো কনফ্লিক্ট অ্যারাইজ করলে আমরা কিভাবে সেটাকে রিজলভ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয়ত আমি যে জায়গাটা কথা বলছিলাম একটু আগে যে আমাদের যদি কিনা কোনো ক্ল্যারিফিকেশন দরকার হয় টপিকের বিষয়ে সেটা অবশ্যই প্রস্তুতির সময়ের একেবারে শুরুতে যখন কিনা টপিক মোশনটা ডিক্লেয়ার করা হয়, মোশনটা ডিক্লেয়ার করার সময় কিন্তু যিনি মোশনটা দিচ্ছেন চিফ অ্যাডজুডিকেটর অথবা ডেপুটি চিফ অ্যাডজুডিকেটর সেই বিচারকের কাছ থেকে কিন্তু বা বিচারক না মানে যিনি মোশনটা দিচ্ছেন মোশন কমিটির একজনও হতে পারেন, তো তার কাছ থেকে একটু ক্ল্যারিফিকেশনটা জেনে নিতে হবে যে আমার যদি কোনো শব্দ বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয় তার কাছ থেকে জেনে নেওয়াটাই আসলে সবচেয়ে ভালো। আর দ্বিতীয়ত প্রস্তুতির সময়ের মধ্যে যদি কিনা কোনো ধরনের কনফিউশন যদি কিনা আমার মধ্যে অ্যারাইজ করে যে আমি এই জিনিসটা বুঝছি না এটা কিভাবে করা উচিত, তখন আসলে সবচেয়ে 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 কি বলবো সবচেয়ে ইফেক্টিভ মানুষ হচ্ছে এই সাহায্যটা নেওয়ার জন্য আপনার দলের যে টিমমেট বা আপনার দলের যেই সহবিতাকে, ঠিক আছে, তার কাছ থেকে আপনি সাহায্য নিতে পারেন, সেটা আসলে আপনার জন্য সবচেয়ে ভালো উপায় হবে। ঠিক আছে? আচ্ছা, সো আলটিমেটলি এরপরে আলটিমেটলি আমাদের আরো অনেকগুলো বিষয় বাকি থেকে যায়। যেমন আমাদের হয়তোবা থার্ড স্পিকারকে একটা বিতর্কে হয়তোবা সবসময় সারমর্ম করতে হয় বা একটা সামারি দিতে হয়, সারাংশ দিতে হয় পুরো বিতর্কটার উপর, তাই না? তো সুতরাং অবশ্যই প্রস্তুতি প্রেপ টাইম থেকে প্রস্তুতির সময় থেকেই আসলে আমার যে থার্ড স্পিকার থাকবেন তার এমন একটা মাইন্ডসেট রাখা জরুরি যে আসলে পুরো জিনিসটা কি হচ্ছে, পুরো ওভারভিউটা একটা তাদের আমাদের সাইড থেকে আমাদের দলের সাইড থেকে একটা মোটামুটি সাম আপ মাথার মধ্যে একটা প্ল্যান করে রাখা যে আমরা মোটামুটি ইন টোটাল এই কয়েকটা স্ট্রাকচার ডিবেটটা করছি এই কয়েকটা পয়েন্ট দিয়ে, তো আমরা এখান দিয়ে একটা এন লাইন আমরা ফিনিশিং টাইম একটা লাইন আমি একটা টেনে নিয়ে আসবো। ঠিক আছে? সো এই ধরনের কিছু বিতর্কে যে কাজগুলো আমার লাগতে পারে এই ধরনের কিছু ইনফরমেশন হয়তো আমরা আগেই মাথায় নিয়ে আসতে পারি। ঠিক আছে? আর একটা জিনিস হতে পারে যেটা আমার আমার নিজে যারা ব্যক্তিগতভাবে আমি নিজে যেটা অনেক সময় খেয়াল করেছি, আমরা ছোটবেলায় আমরা এটা নিয়ে মারামারি করতাম, অনেক সময় মারামারি না মানে এটা নিয়ে হচ্ছে আমরা নিজেদের মধ্যে ঝগড়া করতাম যে ডিবেটের মধ্যে ইনফরমেশন দেওয়া। ঠিক আছে? তো বিতর্ককে আসলে সুন্দর করে কিছু তথ্য, কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ, কিছু সিনারিও এক্সপ্লেনেশন। ঠিক আছে? সো হয়তোবা আপনার পুরো দলের কাছে হাতে গোনা ৪-৫টা উদাহরণ আছে বা ৪-৫টা তথ্য আছে। আপনারা এই বেশি তথ্য জানেন না। ঠিক আছে? সো প্রথমত তথ্যটা একেবারে যে ম্যান্ডেটরি আপনার বিতর্কের জন্য এমন না। তথ্য ছাড়াও আলটিমেটলি অ্যানালাইসিস দিয়ে ব্যাখ্যা করে সুন্দর মতো বিতর্ক টেনে নিয়ে যাওয়া যায়। কিন্তু অবশ্যই তথ্য এবং আলটিমেটলি উদাহরণ এগুলো বিতর্কের প্রাঞ্জলতা, বিতর্কের সৌন্দর্য এগুলা পরিবর্ধন করে। ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমার যেটা ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় যে কোনো একজন পার্টিকুলার বিতর্কিক অনেক উদাহরণ দিচ্ছেন, অনেক তথ্য দিচ্ছেন, এমনটা যাতে না হয় যে যদি আপনার কাছে ৬টা তথ্য থাকে বা ৬টা এক্সাম্পল থাকে, সো রিলেভেন্স বিচার করে, প্রাসঙ্গিকতা বিচার করে যে কে কোন আর্গুমেন্ট দিবেন, ওই আর্গুমেন্ট বিচার করে আপনারা এই তথ্যগুলা বা উদাহরণগুলো একটু ভাগ করে নিতে পারেন। যে হয়তো বা প্রধানমন্ত্রী আপনি এই দুইটা বললো, মন্ত্রী এই দুইটা বললো, তারপরে সংসদ সদস্য হচ্ছে অন্য দুইটা বললো। ঠিক আছে? সো আলটিমেটলি এটা আমার মনে হয় যে করা যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা যে জিনিস সেটা হচ্ছে কি বিতর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে বিতর্কের শুরুতে আমি যেটা বলছিলাম যে আমাদের বিতর্কে যে প্রস্তাবটা থাকবে তাকে তো কিছু WH কোয়েশ্চেন করতেই হবে। কে, কখন, কিভাবে, কোথায়। এই প্রশ্নগুলো যখন আমরা করব তখনই কিন্তু আমাদের প্রশ্নের আলটিমেটলি আমাদের প্রস্তাবের যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর কিন্তু ক্যারেক্টারাইজেশন যেটাকে আমরা বলি বা ডেফিনিশন, ঠিক আছে? আমাদের যে চরিত্রায়ন বা সংজ্ঞায়ন কিংবা আমাদের ডিবেটের কনটেক্সটটা কোথায় সেট হচ্ছে এই ক্লারিফিকেশনগুলো কিন্তু তখনই ঠিক করে নিতে হবে টিম ডিসকাশনের মাধ্যমে। ঠিক আছে? সো এটা একদম শুরুতে খুবই গুরুত্বপূর্ণ ডিফাইনটা ঠিক করে ফেলা এবং টিমের লাইনটা ঠিক করে ফেলা। আসলে আমরা কোন লাইনে আর্গুমেন্টগুলো দিব, স্ট্র্যাটেজিগুলো দিব এবং কোন আর্গুমেন্টগুলো আমি দিব সেই আর্গুমেন্টগুলোকে হচ্ছে কিছু পয়েন্ট আউট করে অল্প কিছু পয়েন্টে নিয়ে চলে আসা। ঠিক আছে? এবং তারপরে হচ্ছে যে আলটিমেটলি আমার স্পিচের অর্ডারিংটা ভাগ ভাগ করে নেওয়া যে কে কোনটুকু বলবো, কে কোন আর্গুমেন্টগুলো দিব। ঠিক আছে? সো এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং একই সাথে আমি যে জিনিসটা বলবো যে প্রিপারেশন টাইমে খুবই জরুরি যেটা
একটা বিতর্ক জেতার জন্য আসলে টিম স্পিরিটটা খুব বেশি জরুরি, বা কনফিডেন্সটা। ঠিক আছে? আপনি একজন কত ভালো বিতার্কিক, এটা নির্ভর কিন্তু করে অনেকাংশে আপনি একজন কত ভালো বক্তা। একই যুক্তি, একই আর্গুমেন্ট দুইজন মানুষ দিচ্ছেন, কিন্তু কেউ হয়তো বা একটু বেশি ক্যাচেবল করে দিচ্ছেন, অন্য আরেকজন হয়তো বা অত বেশি ক্যাচেবল করে, মানে অত বেশি ভালো মতো ডেলিভারি করতে পারছেন না। সো একটা আর্গুমেন্ট আপনার আপনার বলার ধরনটা কিরকম, আপনি কিভাবে একটা আর্গুমেন্টকে ডেলিভার করছেন, সেটার উপর কিন্তু ডিপেন্ড করে। ঠিক আছে? সো আপনি আসলে কত ভালো বক্তা, এটা আসলে কিন্তু নির্ভর করে যে আপনি আসলে কতটা কনফিডেন্ট, আপনি কতটা আত্মবিশ্বাসী, সেটার উপর। আপনি যদি প্রেপ টাইমেই ভয় পেয়ে বসে থাকেন, আর প্রস্তুতির সময় যদি আপনি ভয়ে যদি জড়সড় হয়ে যান যে এটা নিয়ে কি কথা বলবো, আমার আমার প্রতিপক্ষ অথবা হয়তোবা অনেক বেশি স্ট্রং একটা টিম আছে, আপনার মাথায় কিছু আসবেও না, আপনি বিতর্কে দাঁড়ানোর আগেই আপনি ভয় কাবু হয়ে যাবেন। এমনটা করা যাবে না। ঠিক আছে? সো আমি বলবো যে প্রেপ টাইমের পুরোটা সময় আপনাকে যথেষ্ট পরিমাণে আত্মবিশ্বাসী থাকতে হবে, আপনাদের এক মধ্যে একটা টিম স্পিরিট থাকতে হবে। ইয়েস, আমরা জিততে যাচ্ছি, আর একটু পরে যে বিতর্কটা হবে সেটা আমরা জিতবো, এন্ড সেটা জেতার জন্য যত ধরনের চেষ্টা আছে, যত ধরনের আর্গুমেন্ট আছে, আর যত ধরনের ভালো ভালো অ্যানালাইসিস আছে, আমরা সবগুলো দিব। ঠিক আছে? তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। টিম স্পিরিট, টিমের কনফিডেন্স, এই কনফিডেন্সটা কিন্তু প্রিপারেশন টাইমে বা প্রস্তুতির সময় থেকে আপনাকে কিন্তু টিম স্পিরিটটা আপহোল্ড করতে হবে। ঠিক আছে? এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনারা খেয়াল করবেন যে আজকালকার বিতর্কে কিন্তু খুব একটা জিনিস কিন্তু খুব বেশি একটা নতুন প্রচলন চলে এসেছে, যেটা কিনা আন্তর্জাতিক বিতর্ক অঙ্গনের সাথে অনেকটা কনসিস্টেন্ট হয়েছে আজকাল। যে আমরা আসলে আজকাল বিতর্কের আর্গুমেন্টে আমরা অ্যানালাইসিসটা খুব ভালো মতো ইভ্যালুয়েট করি। বিতর্কে কারো আর্গুমেন্টে যদি আলটিমেটলি প্রয়োজনীয় ব্যাখ্যা যদি না থাকে, প্রয়োজনীয় উদাহরণ যদি না থাকে, তিনি যদি প্রিমাইসটা সেট করে ভালো মতো প্রুফ করতে না পারেন, ওখান থেকে কনক্লুশন ড্র করতে না পারেন, একটা উপসংহার বের করে না নিয়ে আসতে পারেন, কিংবা হয়তোবা যেখানে যেখানে প্রয়োজন হয়তোবা মাল্টিপল লেয়ার্স প্রয়োজন ছিল, হয়তোবা সেকেন্ড লেয়ারে যে কোনো আর্গুমেন্ট দিলেন না। ঠিক আছে? এই জিনিসগুলোকে কিন্তু আলটিমেটলি আজকালকার বিতর্কে খুব ভালো মতো মার্ক করা হয়। ঠিক আছে? সুতরাং আপনি যখন বিতর্কের প্রস্তুতির সময় কোনো একটা আর্গুমেন্ট ঠিক করছেন যে আপনি আসলে এই আর্গুমেন্ট গুলা দিবেন, এই প্রিন্সিপাল আর্গুমেন্ট গুলা দিবেন, আমার সাজেশন থাকবে যে আপনি একই সাথে সাথে আপনার ভাগে যে আর্গুমেন্ট গুলো পড়ছে, সেই আর্গুমেন্ট গুলার ব্যাখ্যা কি হবে, ওই আর্গুমেন্ট গুলা কিভাবে আপনি অ্যানালাইজ করবেন, অ্যানালাইসিসটা কিভাবে দিবেন। ঠিক আছে? সেখান থেকে আপনি কিভাবে একটা কনক্লুশন ড্র করবেন। ঠিক আছে? এই জিনিসগুলা আপনি হচ্ছে ভেবে নেবেন। প্রস্তুতির সময় কিন্তু আপনাকে একটু ভেবে নেওয়া লাগবে। কারণ আপনি যখন কিনা তাৎক্ষণিকভাবে বক্তব্য দিতে উঠবেন, বক্তব্য দেওয়ার শুরুতে তো আপনাকে আসলে আপনার প্রতিপক্ষ দলের রিবাটাল দেওয়া লাগে বা যুক্তি খণ্ডন করা লাগে, তাই না? তো সুতরাং যুক্তি খণ্ডন করতে যেয়ে হয়তোবা আপনার অনেক সময় চলে যাবে, কিংবা আপনার মাথায় আর অনেক নতুন কিছু চলে আসবে। তখন হয়তোবা আপনার এত কিছু মাথায় আসবে না। ঠিক আছে? বা তাৎক্ষণিকভাবে হয়তোবা এত ব্যাখ্যা মাথায়ও আসে না। ঠিক আছে? সো আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন, কোনটার পরে কোন প্রশ্ন নিজেকে করবেন একটা আর্গুমেন্টকে এস্টাবলিশ করার জন্য, কেন ওই আর্গুমেন্টটা খুব বেশি আর্জেন্ট, ওই সময়টাতেই, ওই কনটেক্সটেই, ওই স্টেক হোল্ডার জন্যই কেন এই প্রস্তাবটা আসলে গ্রহণ করা এই সংসদে খুব বেশি জরুরি, এই আর্জেন্সিগুলা আপনার আর্গুমেন্টটাকে এস্টাবলিশ করার জন্য যা যা দরকার, এই জিনিসগুলো আপনাকে প্রেপ টাইমে, প্রস্তুতির সময় ভালো মতো ভেবে নিতে হবে। ঠিক আছে? সো এটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো এটা গেল একটা। আর আমি তো বললাম যে কনফিডেন্ট থাকার চেষ্টা করতে হবে সবসময়। অবশ্যই অবশ্যই খুব বেশি কনফিডেন্ট থাকার চেষ্টা করতে হবে। এবং আর একই সাথে তো ওই যে বললাম যে আমরা যদি কিনা অপোজিশন সাইডের থেকে কি কি কথা আসতে পারে, সেই জিনিসগুলো যদি আমরা আগে থেকে ভেবে নিই এবং সেই অনুযায়ী যদি আমরা নিজেদেরকে প্রস্তুত করি, ইন দ্যাট কেস সেটা আমাদের জন্য খুবই হেল্প করবে। ঠিক আছে? তো আমার মনে হয় আলটিমেটলি আমার মাথায় যা যা ছিল আমি মনে হয় বলে ফেলছি। তো আমি যদি কোনো কিছু মিস করি বা আমার যদি আমার অ্যাড করার মতো কিছু যদি রিয়াসাতের মাথায় আসে, রিয়াসাত বলো। আচ্ছা, নিচে আসলে ধ্রুব কামাল প্রশ্ন করেছিল যে যদি বিতর্ক করতে গিয়ে একটা পর্যায়ে যদি এমনটা মনে হয় যে মানে ধরা যাক 15 মিনিটের প্রেপ টাইমে যদি আমার 10 মিনিটে গিয়ে মনে হয় আমি আসলে এতক্ষণ যেটা নিয়ে কাজ করছি বা চিন্তা করছি সেটা আসলে মানে ওয়ার্কআউট করবে না, তো সেক্ষেত্রে আসলে কি করবো, বা প্যানিক অ্যাটাক যদি হয় তখন আসলে কি করবো? আমার মনে হয় আপনি এটা নিয়ে অলরেডি বলে ফেলেছেন, খুব একটা বেশি বলার কিছু নাই। আর আমি এই পর্যায়ে এসে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিব, সেটা হচ্ছে আমাদের কালকে থেকে আমাদের আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা শুরু হচ্ছে, এবং করোনার কারণে বা এই নিউ নর্মাল পরিস্থিতির কারণে আমাদের পুরো আয়োজনটাই হচ্ছে আমরা
অনলাইনে করছি, এবং সেক্ষেত্রে অনলাইনে পুরো বিতর্কটি পরিচালনার যে নিয়মগুলো বা কিভাবে আমরা অংশগ্রহণ করতে পারি সে বিষয়ে আমাদের পেজে ইতোমধ্যে একটি ভিডিও আপলোড করা হয়েছে। আর আজকেই হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট। কালকে আমাদের আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার ইংলিশ সেগমেন্ট এবং তারপর দিন বাংলা সেগমেন্ট। যারা যারা এখন রেজিস্ট্রেশন করনি তারা চাইলে করে ফেলতে পারো। আর এই তো, আমি মিরাজুল ভাইকে একদম লাস্ট মিনিট ফ্লোর দিচ্ছি, তার যদি কিছু বলার থাকে আমাদের প্রতিযোগিতার উদ্দেশ্যে, এবং হচ্ছে তিনি যদি কিছু অ্যাড করতে চান তার আজকের সেশনে, এটা বলে আমরা শেষ করব। আরেকটা যেটা কথা সেটা হচ্ছে আমাদের 9টা 15 থেকে কিন্তু বেসিক বিপি ডিবেটের উপর আরেকটা ওয়ার্কশপ এই ফেসবুক পেজ থেকে প্রচারিত হবে। ধন্যবাদ সবাইকে, এবার আমি বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ রিয়াসাত পুরো অনুষ্ঠানটা ভালো মতো পরিচালনা করার জন্য এবং আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সো যদিও ধ্রুবক আলটিমেটলি রিয়াসাত বলেছে যে আমি এই ধরনের কথা আগেই বলে ফেলেছি, তারপরও আমি আসলে আলটিমেটলি ইসের ধ্রুব কামালের প্রশ্নের একটা রেসপন্স দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, ধ্রুব খুব ভালো একটা প্রশ্ন করেছে যে যদি আমার 15 মিনিট 20 মিনিটের বিতর্কের প্রস্তুতির সময়ের মধ্যে প্রথম 10 মিনিট ধরে আমি যা ভেবেছি আমার কাছে যদি মনে হয় যে সেটা আসলে বিফলে গেল বা আমি আসলে ভুল লাইনে চিন্তা করেছি, তখন আমি আসলে কি করব। সো এই ক্ষেত্রে আসলে যে প্রিন্সিপালটা আমাদের ফলো করা উচিত সেটা হচ্ছে বেটার লেট দ্যান নেভার। একটা কথা আছে যে একটা একটা কাজ না করার চেয়েই সেটা দেরিতে করা ভালো। ঠিক আছে, সো একটা ভুল জায়গায় বিতর্ক করার চেয়ে বা একটা অগুরুত্বপূর্ণ জায়গায় বিতর্ক করার চেয়ে একটা গুরুত্বপূর্ণ জায়গায় বিতর্ক করা একটু কম প্রস্তুতি নিয়ে হলেও করা উচিত। ঠিক আছে, জায়গা মতো, কারণ আমাদের আসলে তাৎক্ষণিক বিতর্কে তাৎক্ষণিক জ্ঞান অনেক বেশি ভালো থাকে, উপস্থিত জ্ঞান তাদের অনেক বেশি ভালো থাকে, তারা নতুন নতুন চিন্তা করতে পারে, খুব একটা সমস্যা হওয়ার আসলে কথা না। সুতরাং প্যানিক করা যাবে না, অবশ্যই কোনো প্যানিক করা যাবে না। 10 মিনিট পরে হচ্ছে তো কি হয়েছে, কোনো সমস্যা নেই। 12 মিনিট পরেও যদি নতুন কোনো আইডিয়া মাথায় আসে, আমার কাছে মনে হয় যে আমার কোনো একটা ভুল ছিল চিন্তা ভাবনার মধ্যে, প্যানিক করার কোনো দরকার নাই। কারণ হচ্ছে বিতর্ক হচ্ছে এমন একটা জিনিস যেখানে কিনা আপনাকে কনফিডেন্ট যেমন থাকতে হবে, দ্বিতীয়ত আপনাকে কনফিডেন্সটা আনার জন্য আপনাকে আসলে প্যানিক করা যাবে না। প্যানিক অ্যাটাক করলে আপনার সেটা আপনার জন্য ব্যাকফায়ার করবে। ঠিক আছে, খুব বেশি আত্মবিশ্বাসী হতে হবে, অ্যান্ড আমার মধ্যে এমন একটা আত্মবিশ্বাস রাখতে হবে যে ইফ আই হ্যাভ দ্য আইডিয়া, আমার মধ্যে যদি আইডিয়াটা থাকে, আমি যে কোনো মুহূর্তে পোডিয়ামে দাঁড়িয়ে যদি কথা বলি, আমি আমার প্রতিপক্ষকে আমি পরাস্ত করতে পারবো। তো এরকম একটা আত্মবিশ্বাস নিয়ে আসলে আমাদেরকে বিতর্ক করার প্রস্তুতি নিতে হবে। যারা এই আন্তঃহল বিতর্কে যারা অংশগ্রহণ করছে, জুনিয়র মোস্ট ব্যাচ যারা আছে, তাদের প্রতি আমার আলাদা করে, তাদের জন্য আমি আলাদা করে বলবো আলটিমেটলি ট্রাই ইউর বেস্ট। আপনাদের তোমরা তোমাদের সর্বোচ্চ এফোর্টটা দাও তোমাদের হলকে জেতানোর জন্য। কারণ একবার যখন কিনা এই বিতর্ক টুর্নামেন্টটা শেষ হয়ে যাবে, তখন দেখবা যে যারা চ্যাম্পিয়ন হয়েছে তারা যে ভাবটা নিচ্ছে যে তাদের হল চ্যাম্পিয়ন হয়েছে, এই ভাবটা তখন আসলে তোমার গায়ে খুব লাগবে, যদি না তোমার হল চ্যাম্পিয়ন না হয়। ঠিক আছে, সো চ্যাম্পিয়ন রানার্স আপের মধ্যে যে মারামারি বা যে কথা কাটাকাটি, এটার মধ্যে যে মজা আছে, এটার অংশ হতে হলেও আলটিমেটলি চ্যাম্পিয়নশিপটা দরকার। সো অবশ্যই বুয়েটের আন্তঃহল বিতর্কে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। ঠিক আছে, সবার জন্য অনেক অনেক শুভকামনা। বুয়েট ডিবেটিং ক্লাবের এই প্রতিযোগিতার জন্য শুভকামনা জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।